খেয়ালি নদীর জল যেন একটু বেশি কালো দেখাচ্ছে আজ। পৌষ মাসের হাড় কাঁপানো শীতে কুয়াশায় মরে আছে গোটা গ্রাম। সন্ধ্যার অন্ধকার নামার আগেই ঝাপসা হয়ে এসেছে চারপাশ। বাতাস বইছে শোঁ শোঁ করে, যেন কেউ বিলাপ করছে কান্নার সুরে। এই গ্রামের মানুষেরা জানে শীতের এই বিশেষ রাতটাতে নদীর ধারে যাওয়াটা কতখানি বিপজ্জনক। গ্রামের প্রবীণরা বলেন, নদী সব মনে রাখে। জল কখনো পাপ ধুয়ে ফেলতে পারে না, বরং সেই পাপ লুকিয়ে থাকে জলের গভীরে। আজ সেই বিশেষ তিথি, যেদিন গ্রামের হাওয়ায় ঘুরে বেড়ায় এক চাপা আতঙ্ক। কেউ জানে না আজ রাতে কি হতে চলেছে, কিন্তু সবার মনেই কাজ করছে অনিশ্চয়তা। আর সেই অনিশ্চয়তা কেবলই খেয়ালি নদীর রহস্যময় শান্ত জলকে ঘিরে। গ্রামের শেষ প্রান্তে রামুর চায়ের দোকান। এই পড়ন্ত বিকেলে জড়সড় হয়ে বেঞ্চে বসে আছেন শশীমোহন দাদু। তার চোখে মুখে গভীর চিন্তার ছাপ। তাকে সঙ্গ দিতে এসেছেন গ্রামেরই সুধীরবাবু। চা দোকানি রামু দোকানের ভেতরে বসে। শশী দাদু মাঝে মধ্যে অস্থির হয়ে উঠছেন, যেন কোনো কিছুর অপেক্ষা করছেন তিনি। গ্রামের পুরনো মানুষ শশী দাদু অনেক কিছুই দেখেছেন, অনেক কিছুই জানেন যা নতুনরা জানে না। হ্যাঁ সুধীর, আজকের দিনটা কিন্তু খুব একটা সুবিধের নয়। তিথিটা বড়ই খারাপ, বুঝলি? কেন গো কাকা, কি হয়েছে আজকের দিনে? সকাল থেকেই দেখছি তুমি কেমন চিন্তায় ডুবে আছো। ও তুই বুঝবি না, এই সময়টা একদম ভালো নয়। দাদু ঠিকই বলেছেন সুধীর কাকা। আজ তো সেই রাত যে রাতে চুপ কর রামু, ওসব কথা মুখে আনতে নেই। নাম করলেই বিপদ বাড়ে। তোমরা যে কি নিয়ে কথা বলছো সেটা তো কিছুই বুঝতে পারছি না। আজ রাতে কি সমস্যা? এই বেশি জানার দরকার নেই তোর, শুধু জেনে রাখ, আজ রাতে খেয়ালি নদীর ঘাটে যাওয়া বারণ, একদম বারণ। ধুর কাকা, তুমিও না এই বুড়ো বয়সে যত সব কুসংস্কার নিয়ে বসে থাকো। নদী তো নদী। এটাকে কুসংস্কার বলিস না সুধীর, আমি নিজের চোখে যা দেখেছি। না থাক, সেসব কথা থাক, তোরা শুধু সকলে সাবধানে থাকিস। সুধীর কাকা, দাদুর কথা ফেলো না। আজকে রাতে সন্ধ্যের পর কেউ ওদিকে যায় না। আমিও দোকান তাড়াতাড়ি বন্ধ করে দেব। তোরা কি শুরু করলি বলতো? ভূতের ভয় দেখাচ্ছিস নাকি? ভূত কিনা জানি না, তবে যা আছে তা মানুষের চেয়েও ভয়ঙ্কর। মানুষের পাপ যখন ফিরে আসে তখন আর রক্ষে থাকে না। পাপ? কার পাপ আর কিসের পাপ? আচ্ছা, তোমরা কি কোনো পুরনো ঘটনার কথা বলছো? পুরনো ঘটনা কি আর চাপা থাকে রে? মাটি খুঁড়লে যেমন হাড় বেরোয়, সময় এলেই সত্যিটাও বেরিয়ে আসে। আপনারা চা শেষ করুন, আমি এবার ঝাঁপ ফেলবো। বিপদ আসার আগেই ভাগতে হবে। আচ্ছা বাপু, যাচ্ছি যাচ্ছি। তোমরা বড্ড বেশি ভয় পাও, বুঝলে? আর কাকা, তোমার এই বয়সে অত ভয় ডর পাওয়া ভালো কথা নয়, বুঝলে? বুকের ব্যথা বাড়বে কিন্তু। এই চুপচাপ বাড়ি যাত, আর খবরদার নদীর পায় একদম মারাবি না। সন্ধ্যা পেরিয়ে রাত নামতে চলেছে। কুয়াশা এখন আরও ঘন। গ্রামের মেঠো রাস্তা দিয়ে হাঁটছে তিন বন্ধু, সুদীপ, বিমল আর রমেন। মদ খেয়ে কাণ্ডজ্ঞান হারিয়েছে তিনজনেই। শীতের কামড় তাদের গায়ে তেমন লাগছে না,
কারণ তাদের শরীরের রক্ত গরম হয়ে আছে নেশার বশে। চারপাশ নিরিবিলি, মাঝে মধ্যে কান পাতলেই আসছে ঝিঁঝি পোকার ডাক। 3 বন্ধুর অবশ্য কোনো দিকেই খেয়াল নেই, তারা নিজেদের মধ্যেই হুল্লোড় করে বেড়াচ্ছে। তাদের গন্তব্য খেয়ালি নদীর পার। উফ, কি 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 ঠান্ডা রে, হাড় পর্যন্ত কেঁপে যাচ্ছে। আরে ধুর, 2 পেগ পেটে পড়লে আর ঠান্ডা লাগে না, আমার তো দিব্যি গরম লাগছে। হ্যাঁ, গরম তো লাগবেই, কিন্তু আসল দম কার আছে সেটা আজই দেখা যাবে। ঠিক বলেছিস, আজ প্রমাণ হয়ে যাবে কে আসল পুরুষ। কিসের প্রমাণ? ওই তোদের ওই ফালতু বাজির কথা বলছিস? ওরে ফালতু বাজি নয়, বাজিটা গুরুত্বপূর্ণ। এই যে এই শীতকালে খেয়ালি নদীর জলে যে ডুব দিতে পারবে তাকে আমরা বাকি 2 জন মিলে একটা বোতল মানে বিয়েতে মাল খাওয়াবো, বুঝলি? হ্যাঁ, রাজি, আমি রাজি। আমি তো এখন গিয়েই ঝাঁপ দেব। এই আস্তে কথা বল, গ্রামের লোকেরা শুনতে পেলে কেলেঙ্কারি হবে। আর শোন, আজ কিন্তু নদীর দিকটায় যাওয়া বারণ আছে। আরে হে হে বিমল, আরে তুই কি ভয় পেলি নাকি? আরে বিতু কোথাকার। আমি ভীতু নই, কিন্তু আজ না হয় থাক। যতই হোক, গ্রামের বারণ আছে ওদিকে যেতে। গ্রামের বারণ না চাই, ওই এক শশী বুড়ো এসব রটিয়ে বেড়াচ্ছে। এই বুড়োর কথা বাদ দে তো, নিমরতি হয়েছে। আমরা এখন জোয়ান, আমাদের আবার কিসের ভয়? সে কি বলতিস রে? হ্যাঁ, চল চল, এখন সোজা ঘাটে যাব, দেখবো কার বুকে কত বাটা আছে। কিন্তু জল তো বরফের মতো ঠান্ডা হবে রে, দাঁত কপাটি না লেগে যায় আবার। আরে এইসব চিন্তা বাদ দিয়ে বাজি জিতলে কি পরিমাণ ফুর্তি হবে সেটা একবার ভাব। আরে চল চল, আর দেরি করিস না, আমার তো এখনই নেশা কেটে যাচ্ছে। নে নে তাড়াতাড়ি চ। তোরা যখন বলছিস তাহলে চল। গ্রামের ভেতরে এক গেরস্ত বাড়ির রান্নাঘরে রাতে রান্না সারছেন গায়ত্রী দেবী আর তার পুত্রবধূ মালিনী। বাইরে কনকনে শীত, কিন্তু রান্নাঘরের ভেতরটা উনুনের তাপে বেশ উষ্ণ। মালিনী এই গ্রামে নতুন বউ হয়ে এসেছে, তাই গ্রামের অনেক নিয়মকানুন আর ইতিহাস তার অজানা। তবে সে লক্ষ্য করেছে সন্ধে থেকেই কেমন যেন অন্যমনস্ক হয়ে আছেন শাশুড়ি মা। মা, আজ গ্রামের রাস্তাঘাট এত তাড়াতাড়ি শুনশান হয়ে গেল কেন? কোনো সারা শব্দ নেই। ওসব কথা থাক বৌমা, তুমিও কাজটা জলদি সেরে ফেলো, আজকে রাতটা ভালো নয়। ভালো নয় মানে? আজকে কোনো বিশেষ কিছু না, কিন্তু এই তিথিটা বড় অলক্ষণে। কেন মা, এই তিথিতে কি সমস্যা? আজ রাতে খেয়ালি নদীর নাম নিতে নেই। তুমি তো নতুন এসেছো, তাই জানো না। নদীর জল আজ অভিশপ্ত। অভিশপ্ত? কি হয় ওই নদীতে? কেনই বা ওই নদী অভিশপ্ত? বহু বছর আগে একবার গ্রামের মানুষ বড় অন্যায় করেছিল, আর সেই অন্যায়ের পাপ আজও গ্রামকে তাড়া করে বেড়াচ্ছে। কি অন্যায় মা, বলুন না। গ্রামের এক যুবক ছিল, নাম নবীন। গ্রামের মোড়লরা তাকে... না না না, ওসব শুনলে তোমার রাতে ঘুম হবে না। না মা, বলুন না। আর একবার ছেলেও তো এখনো বাড়ি ফিরলো না। সুদীপ ফেরেনি এখনো? ও কোথায় গিয়েছে? নদীর দিকে যায়নি তো? জানি না মা, বললো বন্ধুদের সাথে বেরিয়েছে, তাড়াতাড়ি ফিরবে। হায় ভগবান, ওকে রক্ষা করো ভগবান, রক্ষা করো। বৌমা, তুমি যাও ঠাকুর ঘরে গিয়ে একটা প্রদীপ জ্বেলে দাও। আমার মন বলছে কোনো একটা বিপদ হবে আজ। আপনি ভাবে বলবেন না, আমার খুব চিন্তা হচ্ছে। এই রাতে যারা নদীর কাছে যায় তারা আর আগের মতো ফিরে আসে না।
কেউ ফেরে না। আবার আবার কেউ ফিরলেও কি মা, কি হয় তাদের? ওসব কথা জিজ্ঞেস করো না তো। শুধু প্রার্থনা করো সুদীপ যেন নদীর ধারে না যায়। ওই ঘাটে আজ মৃত্যুর ফাঁদ পাতা আছে। খেয়ালি নদীর ঘাট এখনো কুয়াশায় প্রায় অদৃশ্য। নদীতে যেন বয়ে চলেছে তরল অন্ধকার। 3 বন্ধু দাঁড়িয়ে আছে নদীর ঘাটে। নেশার ঘরে হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে তাদের, কিন্তু নদীর পরিবেশ বড়ই অদ্ভুত। জল থেকে এক ভ্যাবসা পচা গন্ধ উঠে আসছে। 3 বন্ধুর শরীরে কাঁপাকাঁপি শুরু হয়েছে, কিন্তু সেটা শীতে নাকি ভয়ে তা বোঝা যাচ্ছে না। তবে তাদের হাসাহাসি এখন অনেকটাই কমে এসেছে। পরিবেশের গাম্ভীর্য গ্রাস করতে শুরু করেছে তাদের। এই না ছুঁয়েও বুঝতে পারছি যে জল বরফ হয়ে আছে। সত্যি না নামবি নাকি? আরে নামবো মানে? অবশ্যই নামবো। বাজি যখন ধরেছি তখন পিছুপা হওয়ার কোনো কথাই নেই। তাছাড়া তুই তো আমাকে ধরে বেঁধে নিয়ে এলি এখানে। আর একবার দেখ কোনো বিপদ আপদ না হয় আবার। চুপ কর তো, মনের ভয় দূর কর। শোন শোন, আমি 1 2 3 বলবো আর তার সাথে সাথেই ঝাঁপ, ঠিক আছে? না রে, আমার ভালো লাগছে না। তুই কি বাজি হারবি? 1 বোতল কিন্তু তোকে একাই দিতে হবে তাহলে। আচ্ছা বেশ, কিন্তু বেশিক্ষণ জলে থাকবো না, ডুব দিয়েই উঠে আসবো। হ্যাঁ ঠিক আছে, তোরা প্রস্তুত তো? চল, 1 2 3। 3 বন্ধু নদীর জলে ঝাঁপ দিল একসাথে। শান্ত জলে দেখা দিল আলোড়ন। মুহূর্তের জন্য সবকিছু একদম চুপ। তারপর একে একে মাথা তুলল সুদীপ আর বিমল, কিন্তু রমেন উঠল না। কি রে, রমেন কোথায়? রমেন রমেন, রমেন, কিরে আর কি করছিস? উঠে আয়, উঠে আয় বলছি। ও হয়তো আমাদের ভয় দেখাচ্ছে। এই জলের নিচে বেশিক্ষণ থাকা যায় না, এই শীতে আবার। ঠিক উঠে আসবে ও। না রে সুদীপ, ও উঠছে না কেন? আর আমার পায়ে যেন কি একটা ঠেকলো। হঠাৎ বিমলের ঠিক পাশেই জল থেকে উঠে এলো এক ভয়ানক অবয়ব। বয়সের দিক থেকে দেখতে নিতান্তই যুবক, কিন্তু তার গায়ের রং ফ্যাকাশে সাদা, চোখ দুটো পুরোপুরি কালো। আরও অবাক করা ব্যাপার হলো তার হাত দুটো দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। আমার হাতটা খুলে দিবি, খুব ব্যথা করছে, অনেক দিন ধরে বাঁধা। ভয়ানক চমকে উঠল বিমল আর সুদীপ। ওই ফ্যাস ফ্যাসে কণ্ঠস্বর শুনে দুজনেরই গায়ের লোম দাঁড়িয়ে গেল। আর ওই নিকষ কালো চোখ দুটো যেন অন্তরাত্মা কাঁপিয়ে দিতে চাইছে। ভয়ে নিজেদের জায়গা থেকে পা সরাতে পারছে না বিমল আর সুদীপ। ওরে বাবরে, আমি কি দেখছি? সুদীপ, সুদীপ, পালা পালা এখান থেকে। কি ভয়ঙ্কর! কিন্তু ওর হাত বাঁধা কেন? কেউ আমার কথা শোনে না, সবাই শুধু পালায়। তোরা কি চোর নাকি ডাকাত? আমরা কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দাও। আমরা সত্যি কিছু করিনি, আমাদেরকে ছেড়ে দাও। ছেড়ে দেব? আমাকে কি কেউ ছেড়েছিল রে? আমাকে কি কেউ ছেড়েছিল? সঠিক বিচার চেয়েছিলাম, কিন্তু পেলাম জল, শুধুই জল। কথা শেষ হতেই নবীনের প্রেতাত্মা ডুবে গেল নদীর জলে। ঠিক একই সময় ডুবে যেতে শুরু করলো বিমল।
যেন কেউ তার পা ধরে টেনে নিয়ে যেতে চাইছে জলের তলায়। সুদীপ, সুদীপ বাঁচা, আমাকে টেনে নিয়ে যাচ্ছে, বাঁচা আমাকে, বাঁচা। বিমল, আমি আমি কি করব? বিচার তো পেলাম না, আয় অন্তত আমার বাঁধনটা খুলে দে, আয়। বাঁচা সুদীপ, বাঁচা আমাকে। ভোরের আলো ফুটেছে, কিন্তু কুয়াশা এখনো কাটেনি। নদীর ঘাটে গ্রামের মানুষের ভিড়। ঘাটে পাশাপাশি শোয়ানো আছে বিমল আর রমেনের নিথর দেহ। পাশে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে শশীমোহন ও সুধীরবাবু। নদীর জল একদম শান্ত, যেন রাতে এখানে কিছুই হয়নি, অথচ আজ গ্রাম জুড়ে কেবল শোকের ছায়া। কাকা, তোমার কথাই সত্যি হলো। এই সবাইকে তো বারণ করেছিলাম শুধু, যৌবনের রক্ত গরম, তাই ওরা শুনল না। নদী তার পাওনা ঠিকই বুঝে নিল। কিন্তু ওদের অপরাধ কি কাকা? অপরাধ ওদের নয় রে, অপরাধ আমাদের। এই গ্রামে আজ থেকে 25 বছর আগে ঠিক এই তিথিতেই গ্রামের মানুষ নবীনকে মেরেছিল। নবীন? তুমি কি সেই ছেলেটার কথা বলছো যাকে ডাকাত সন্দেহে? হ্যাঁ, পঞ্চায়েত সালিশি বসিয়েছিল, মিথ্যা অপবাদ ছিল ওর নামে। গ্রামের মানুষ সবাই মিলে ওর হাত দুটো দড়ি দিয়ে বেঁধে এই নদীতে ফেলে দিয়েছিল। ছেলেটা কত মিনতি করে বলেছিল সে নির্দোষ। কিন্তু আমরাও তো শুনেছি নবীন ডাকাত দলের সর্দার ছিল। ওই সন্দেহেই তো নবীনকে শাস্তি দেওয়া হয়েছিল। না রে, পরে জানা যায় আসলেই নির্দোষ ছিল নবীন। গ্রাম থেকে নবীনের কোনো সত্য মোড়লের কানে ভুল তথ্য দিয়েছিল, আর আসলে ডাকাতরা ধরা পড়ে প্রায় 1 মাস পর। কিন্তু ততদিনে নবীন আর নেই, ওর সেই হাত বাঁধা লাশটাও পাওয়া যায়নি কখনো। তার মানে কাল রাতে ওরা সত্যি নবীনের পাল্লায় পড়েছিল? নবীন শান্তি পায়নি শুধু, প্রতি বছর এই তিথিতেও জেগে ওঠে। কিন্তু সুদীপ বেঁচে গেল কিভাবে? সে তো ওদের সাথেই ছিল। বেঁচে গিয়েছে কিনা সেটা সময় বলবে। শরীরের মৃত্যু হলেই কি মানুষ মরে রে? মাঝে মধ্যে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও যন্ত্রণার হয়। তাহলে কি আমাদের গ্রাম কোনো দিনও এই অভিশাপ থেকে মুক্তি পাবে না? জানি না রে, প্রেতাত্মার বাঁধন খোলবার সাধ্য কার আছে? তর তাজা দুটো প্রাণ অকালে ছড়ে গেল। গ্রামের পাপে বলি হলো গ্রামের ছেলেরাই। দুপুরের রোদেও সুদীপের বাড়ির বারান্দায় বিরাজ করছে হিম শীতল নীরবতা। সুদীপের দৃষ্টি শূন্যে নিবদ্ধ, যেন সে এই জগতে নেই। তীক্ষ্ণ নজরে তাকে পর্যবেক্ষণ করছেন ডাক্তারবাবু। পাশে বিমর্ষ মুখে দাঁড়িয়ে রয়েছে সুদীপের স্ত্রী মালিনী। গত রাতের ঘটনার পর বাড়ি ফিরে একটাও স্বাভাবিক কথা বলেননি সুদীপ, শুধুই বিড়বিড় করে চলেছে সে। তার সেই দুরন্তপনা, সেই হাসি সব যেন উধাও হয়ে গিয়েছে রাতেই। ওর শরীরে কোনো চোট নেই মালিনী দেবী, হৃদস্পন্দনও এখনো স্বাভাবিক। কিন্তু 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 কি ডাক্তারবাবু, ও কথা কেন বলছে না? আমাকে চিনতে কেন পারছে না? ও গো, এসব কি বলছো?
আমাকে চিনতে পারছো না কেন? কি হয়ে গেল তোমার? সুদীপ এক বিশাল মানসিক আঘাত পেয়েছে, তবে আমার মনে হচ্ছে ব্যাপারটা আরো গভীর। বাঁধনটা বড্ড শক্ত। এই তো কথা বলছি। কি হয়েছে গো তোমার? আমি মালিনী, তুমি আমাকে চিনতে পারছো? হাত দুটো ব্যথা করছে, কেউ খুলে দিল না, কেউ না। সুদীপ কিসের বাঁধনের কথা বলছে? ওর হাতে তো কোনো বাঁধন নেই। জানি না ডাক্তারবাবু, ও সকাল থেকেই হাতগুলো নিজের ইচ্ছা মতো অস্থিরভাবে নাড়াচ্ছে। সুদীপ তো পালিয়েছে। আমি নবীন, বিচার চাই, বিচার। এ কি বলছে? ওর কথা বলার ধরনও তো কেমন যেন বদলে যাচ্ছে। ডাক্তারবাবু, কিছু একটা করুন, আমার স্বামীকে সুস্থ করে তুলুন। স্বামী? তোর স্বামী তো আমার হাত খুলে দিল না। সবাই এক, হ্যাঁ সবাই এক। অসম্ভব, এ তো ডাক্তারি বিদ্যার বাইরে। মালিনী, ওকে মানসিক হাসপাতালে নিয়ে যেতে হবে, কিংবা তার আগে কোনো ওঝার কাছে। ওগো, এসব কি বলছো? আমাকে চিনতে পারছো না কেন? কি হয়ে গেল তোমার? বাঁধন, আগে বাঁধন খোল, তারপর মুক্তি। নাহলে আমি যাব না, কোথাও যাব না, ওকেও যেতে দেব না। তোদের সবাইকে জলে ডুবিয়ে মারবো আমি। সুদীপের চোখ দুটোতে জ্বলে উঠেছে পৈশাচিক আক্রোশ। সেই চোখে কোনো রকম দয়া মায়া নেই, যেন সত্যি সত্যি গ্রামের সবাইকে এই দৃষ্টি দিয়ে সে ভস্ম করে দেবে। ডাক্তারবাবু আর মালিনী তাকিয়ে রইল অসহায়ভাবে। ডাক্তারবাবু এই রকম ঘটনা আগে কখনো দেখেননি, আর এই রকম রোগ সারানোর বিদ্যেও তার জানা নেই। ওদিকে নিতান্তই চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না মালিনী নিজেও। চোখের সামনে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে তার স্বামী। খেয়ালি নদীর অভিশাপ লেগেছে তার গায়ে। গ্রামের পাপ সুদীপের শরীরের ভেতরে বাসা বেঁধেছে আজ। নবীন মোড়েও বেঁচে রইল একটা উদাহরণ রেখে দিয়ে, আর সুদীপ বেঁচে থেকেও রইল জীবন্ত লাশ হয়ে। ভর দুপুরে আবারও ঘনিয়ে আসছে কুয়াশা, আর সেই কুয়াশায় মিশে গেল মালিনীর জীবনের সবটুকু রং।